জাতীয় নির্বাচনে 150 আসনে হচ্ছে না ইভিএম এর ব্যবহার, আর্থিক সংকটে প্রকল্প স্থগিত। ইসির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ। ভোট ব্যবস্থা ধ্বংসের অভিযোগ বিএনপির। রমজানে নিত্য পণ্যের দামে চোখ রাঙানির শঙ্কা। এলসি জটিলতায় 30% দর বাড়ার আভাস ট্যারিফ কমিশনের। আমদানিতে রিজার্ভ থেকে ডলার দিতে মন্ত্রণালয়ের চিঠি। রাজধানীতে বাস চাপায় ছাত্রী নিহতের প্রতিবাদে সহপাঠীদের বিক্ষোভ। ঢাকা থেকে পালানোর সময় গ্রেফতার চালক ও সহকারী, 2 দিনের রিমান্ডে। এবং দেশের টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড়। দুবাইয়ে 500 বাংলাদেশির $100 কোটি খোঁজে দুদক। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার দুর্নীতিও দায়ী বলছেন আইনজীবী। জনপদের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে হচ্ছে না ইভিএম এর ব্যবহার। বৈশ্বিক পরিস্থিতি আর আর্থিক সংকট বিবেচনায় 2 লাখ ইভিএম কেনার প্রকল্প আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, আগেই কেনা ইভিএম দিয়ে 50 থেকে 70টি আসনে ভোট গ্রহণ করা যাবে। জাতীয় নির্বাচনে 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে জলঘোলা কম হয়নি। অধিকাংশ রাজনৈতিক দলের মত ছিল ব্যালটে নির্বাচনের। এরপরও গত 23 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। 2 মাস পর 2 লাখ ইভিএম কেনা এবং রক্ষণাবেক্ষণ বাবদ 8,711 কোটি 44 লাখ টাকা চেয়ে প্রস্তাব পাঠায় পরিকল্পনা মন্ত্রণালয়ে। বৈশ্বিক সংকট, সরকারের কিচ্ছুতা সাধন নীতির মধ্যে এত টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এক দফা প্রকল্পটি ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন, সংশোধন করে আবারও পাঠায় ইসি। এরপর প্রকল্পটি পাশে তাগিদ দিতে থাকেন তারা। ব্যয়বহুল এই প্রকল্প নিয়ে বেশ কয়েক মাস ধরে যাচাই বাছাই করে পরিকল্পনা কমিশন। সবশেষ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, বৈশ্বিক পরিস্থিতি আর আর্থিক সংকট বিবেচনায় 2 লাখ ইভিএম কেনার প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা কমিশন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে হচ্ছে না ইভিএম ব্যবহার। নির্বাচন ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্প প্রস্তাবটি বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা আনতে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন ইভিএম কেনা স্থগিত হলেও 2018 সালে কেনা 1.5 লাখ ইভিএম দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 50 থেকে 70টি আসনে ভোট নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। আমাদের হাতে যতগুলো মেশিন আছে তাদের আগেই বলা হয়েছে সেগুলো দিয়ে আমরা ইলেকশনে ব্যবহার করব। সেক্ষেত্রে 50টা হতে পারে, 60টা হতে পারে, 70টা হতে পারে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে আওয়ামী লীগ সহ 4টি দল মতামত দিয়েছিল। 9টি দল সরাসরি ইভিএম এর বিপক্ষে মত দেয়, আর 5টি দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহের কথা জানিয়েছিল ইলেকশন কমিশনকে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে, জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে দলটি। তবে 300 আসনেই ইভিএম এ ভোট চান তারা। এছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের অভিযোগ, আরেকটি 111 তৈরির চেষ্টা করছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই ইভিএম এর পক্ষে ছিল আওয়ামী লীগ, আর এর বিরোধিতা করে আসছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন। নির্বাচন কমিশন 150 আসনে ইভিএম এর নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও অবশেষে সে সিদ্ধান্ত থেকে পিছু হটেছে কমিশন। আওয়ামী লীগ বলছে, নির্বাচন কমিশন তাদের সামর্থ্য অনুযায়ী যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়া হবে। সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইভিএম আমরা 300 আসনে চাই। নির্বাচন কমিশন যতটুকু পারে করবে। 300 আসন আমাদের দাবি, না করতে পারলে তারা যা করে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব। তো পরিষ্কার। এছাড়া যারা ভুয়া ভোটার তৈরি করে ভুয়া নির্বাচন করে তারা রাষ্ট্র মেরামত করতে চায়, এটি হাস্যকর ছাড়া কিছুই নয়। বলেন, বিএনপি বারবার রাষ্ট্রকে ধ্বংস করেছে আর শেখ হাসিনা মেরামত করেছেন। তাদের আন্দোলন হচ্ছে অদৃশ্য নির্দেশ। যারা ওই রিমোট কন্ট্রোলে চলে তাদের ডাকে আন্দোলন হয় না। তাদের আন্দোলন
ভুয়া ভুয়া কর্মসূচি, রাষ্ট্র মেরামত, ভুয়া খেলা হবে। এদিকে বিএনপির সরকার বিরোধী কর্মসূচির বিপরীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজেদের দল গোছানো আর কর্মীদের সুসংগঠিত করার কাজে ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ। দলের নীতি নির্ধারকরা বলেন, আন্দোলনের নামে বিএনপি বিদেশিদের সাহায্য ও জামায়াতের পেশি শক্তির ওপর ভর করে আরেকটি 111 তৈরি করতে চাইছে। খালি কলেজ বাসে বেশি এদের নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য কথাবার্তা বলছে। এদের উদ্দেশ্য হচ্ছে জিয়া এরশাদের মতো একটা ক্ষমতার পরিবর্তন, কোনো তত্ত্বাবধায়ক সরকার না, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারি নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। সময় মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ আওয়ামী লীগের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশের ভোট ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো ধ্বংসের অভিযোগ তুলেছে বিএনপি। ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। হতাশ হওয়ার কিছু নেই, দল সফলতার পথেই আছে বলেও দাবি তাদের। কেন্দ্র থেকে তৃণমূল রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা নিয়ে আলোচনা সভা করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সোমবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি ঘরানার বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছরে নির্বাচনী ব্যবস্থা সহ গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে ক্ষমতাসীন দল। এখন যে পার্লামেন্ট তারা তৈরি করেছে, এটা কোনো পার্লামেন্ট, এটা একদলীয় একটা ক্লাব তৈরি করেছে, ক্লাব অফ আওয়ামী লীগ। নির্বাচন ব্যবস্থাটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। মানুষ ভোটই নিতে যায় না। ভোট দিয়ে কি হবে? ভোট কি হবে? ভোট তো আমার থাকবে না, আমার ভোট তো অন্য নিয়ে যাবে। এবং এই জন্য যত কিছু কারসাজি করা দরকার তারা করেছে। চলমান আন্দোলনে হতাশ হওয়ার কিছু নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাফল্যের পথেই আছেন তারা। অনেকের কথা বলতে হতাশা একটু ছাপ পাই খুঁজে। কেন হতাশ হব আমরা? আমরা তো সাকসেসফুল হচ্ছি প্রতি পদে পদে, প্রতিটা স্টেপে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, এই লড়াইটা শুধু আমার লড়াই না, এই লড়াইটা আমার দেশের লড়াই। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার শুধু আমার জন্য নয়, সমগ্র মানুষের জন্য, জাতির জন্য। বিএনপি মহাসচিব কথা বলেন পাঠ্যপুস্তকে ভুল নিয়েও। অবিলম্বে ভুলে ভরা পাঠ্য বই প্রত্যাহারের দাবিও জানান তিনি। অবিলম্বে এই সকল বই উইথড্র করার জন্য আমরা দাবি জানাই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আসন্ন রমজানে নিত্যপণ্যের দামে চোখ রাঙানোর শঙ্কা দেখা দিয়েছে। এলসি জটিলতায় পর্যাপ্ত আমদানির অভাবে গতবারের তুলনায় ৩০% দর বাড়ার আভাস ট্যারিফ কমিশনের। তবে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের দাবি, কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে পড়েছে বাজার। এ অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে শুল্ক কমানোর পরামর্শ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সরকারি তথ্যেই দেখা যাচ্ছে কয়েকদিন ধরে বাজারে বাড়ছে আদা রসুনের দাম। খুচরা মূল্যে ওঠানামায় অস্থির রয়েছে শুকনা মরিচের দামও। এবং আমাদের গোয়েন্দা সংস্থা আসছে রমজানে কেমন থাকবে এসব ভোগ্যপণ্যের বাজার, সেই উত্তর খুঁজতে সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন সরকারি কর্মকর্তারা। সেখানে বাজার কারসাজির হোতা হিসেবে বড় ব্যবসায়ীদের দায়ী করেন খুচরা ব্যবসায়ীরা। ডলার আসছিল ৮৪ টাকা, তখন একটা মালের দাম আসছিল ১৯০ টাকা, ১৭৫ টাকা। ডলার বাড়তি ১০৫ টাকা হয়েছে, ১০০ টাকা হয়েছে, ওইটার দাম ৬০০ টাকা হয় কিভাবে? আসলে কি এলসি গুলি কি বন্ধ হইতেছে না এর এই মজুদ করিয়া এই জিনিসগুলির দাম নিতে আছে? আমদানিকারকরা জানালেন, এলসি স্বাভাবিক না হলে পণ্যের সরবরাহ আর দরদামে সমস্যা হবে এবার রমজান মাসে। এলসিটা যদি আমরা ঠিক মতো না পাই তাহলে আমার কাছে মনে হইতেছে একটু সমস্যা হইতে পারে। ইম্পোর্টে এখন 100% মার্জিন দিয়ে সবকিছু ইম্পোর্ট করার জন্য বলছে, এটা কিন্তু ঠিক নয়। এ সময় ক্যাবের বক্তব্যে উঠে আসে কিভাবে কর্পোরেট প্রতিষ্ঠানের মুঠোবন্দী হয়ে যাচ্ছে দেশের ভোগ্যপণ্যের বাজার। ইম্পোর্টের বাজারে মনোপলি হওয়ার কারণে পণ্য আটকে রেখে বাজারের অবস্থা বুঝে পণ্য ছাড় করার যে প্রবণতা, এই জায়গাটি আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই জায়গাটিকে এখনো যদি ধরতে না পারেন তাহলে এভাবে কর্পোরেট ব্যবসায়ীদের হাতের পুতুল হয়ে যাবে এদেশের বাজার।
বৈঠকে ট্যারিফ কমিশন জানায় ডলারের দাম ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণেই এবার 30% বাড়বে আমদানি করা ভোগ্য পণ্যের দাম। ডলারের যে অ্যাডজাস্টমেন্ট সেটা করার জন্য যেটা ইম্পোর্টেড প্রোডাক্ট সেটার লজিক্যাল গ্রাউন্ড হচ্ছে 30% প্রাইস ইনক্রিজ হবে। ভোক্তার ব্যয়ের বোঝা হালকা করতে ভোগ্য পণ্যের শুল্ক হার কমানোর সুপারিশ এনবিআরে পাঠানোর কথা জানালেন জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আজকের মিটিং থেকে একটা রিকমেন্ডেশন যাবে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং সেখান থেকে হয়তো আমরা এনবিআর এর সাথে এই বিষয়টা আমরা অ্যাড্রেস করতে পারি এবং চাহিদা যোগানের সঠিক হিসাব রেখে বাজার তদারকির উপর গুরুত্ব দেন আলোচকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রমজানে নিত্যপণ্য আমদানিতে ডলারের সংস্থান করতে বাণিজ্য মন্ত্রণালয় 2 দফা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেয়নি। তাই আবারও রোববার 7টি পণ্য আনতে রিজার্ভ থেকে ডলার চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে চিঠিটি ফরেন রিজার্ভ বিভাগে পৌঁছায়নি, জানিয়ে হাতে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। গত কয়েক মাস ধরেই 9% কাছাকাছি মূল্যস্ফীতি ভোগাচ্ছে দেশের ভোক্তাদের। এর মধ্যে দেখা দিয়েছে রমজানে বাড়তি চাহিদার যোগান দিতে গিয়ে আরেক দফা পণ্যমূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা। তাই এবার রমজানে বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগে থেকেই তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। যে সমস্যাগুলো বাজারকে অস্থির করে তুলতে পারে এরই মধ্যে তা চিহ্নিত করা হয়েছে। এ প্রেক্ষিতে ভোজ্য তেল, ছোলা, মসুর ডাল, পেঁয়াজ, চিনি এবং খেজুর আমদানির জন্য বিশেষভাবে ডলার সরবরাহ চেয়ে বাংলাদেশ ব্যাংকে রোববার চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব পণ্য আমদানিতে যেন তফসিলি ব্যাংকগুলো উদ্যোগী হয় সেজন্য সহযোগিতা চাওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। চিঠিতে আরও বলা হয়েছে, এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছিল জানুয়ারি মাস থেকে ডলার সংকট থাকবে না, কিন্তু বাস্তবে হচ্ছে এখনও ভোগ্যপণ্য আমদানিতে এলসি খোলা সম্ভব হচ্ছে না। এভাবে চললে রমজানে পণ্য সরবরাহে ঘাটতি হতে পারে। তবে চিঠিটি এখনও বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ বিভাগে পৌঁছেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। চিঠি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এর আগে গেল 14 ডিসেম্বর ও চলতি মাসের প্রথম সপ্তাহেও রমজানের দরকারি নিত্যপণ্য আমদানিতে ডলারের সংস্থান করার জন্য অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, আতঙ্কে দেশটির কিছু মানুষ আবারও ঢুকে পড়েছে বাংলাদেশে। এদিকে আন্তর্জাতিক যে কোনো জোটে যুক্ত হওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্যবাহী মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ান জাহাজ স্পার্টা 3-এর যাত্রাপথ এখন চীনের সাংহাই বন্দর। মোংলা বা ভারতের হলদিয়া বন্দরে পণ্য খালাসে ব্যর্থ হয়ে জাহাজটি সাংহাইয়ে ভিড়তে পারবে কিনা এমন প্রশ্ন ছিল ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের কাছে। সরাসরি উত্তর না দিলেও এই কূটনীতিক জানান, রুশ জাহাজের উপর এ নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নয়। Any sort of sanction should not affect the ordinary legal cooperation between any country. So they are not supposed to be under these sanctions. And these sanctions are mostly unilateral. It's not sanctioned by United Nations. মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে চীনা রাষ্ট্রদূতের পরামর্শ, কোনো দেশকে বাদ দিয়ে বা কারো বিরুদ্ধে জোট হলে তাতে যোগদানের ব্যাপারে সতর্ক থাকার। Either by US or by any countries, then it be open, then it be inclusive, not to exclusive any country or against any country. According to this standard, we'll see whether this initiative will be conducive to the common development of the world or create divisions or confrontations. So that is something we need to think of. এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ জাহাজের অবস্থান সম্পর্কে অবহিত নয় ঢাকা। তবে রূপপুরের পণ্য নিষেধাজ্ঞাবিহীন জাহাজে পাঠানোর আহ্বান জানানো হয়েছে রাশিয়াকে। আমরা এই সম্পর্কে কিছুই জানি না। আমরা শুধু জানি যে যেহেতু এটা স্যাংশন জাহাজ, সেই জন্য আমরা আমাদের পোর্টে অ্যালাউ করি না। ইউরো লাইনে যে মারামারি চলতেছে ওদের দুইটা দলের মধ্যে, দুটেই মায়ানমারের, তার ফলে ভয় কিছু আতঙ্কে এদিকে এদিকে ছুটাছুটি করছে। হ্যাঁ, এবং সিচুয়েশন ইজ নট ভেরি গুড, কারণ বাড়িঘর অনেক জ্বালিয়ে দিয়েছে। কর দিতে হয়রানি কমানো, রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার পাশাপাশি কর্মকর্তাদের কর ধার্য করার ক্ষমতা শিথিল করে আয়কর আইন 2023-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে A2I আইন 2022-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশে সবচেয়ে বেশি নিবন্ধিত করদাতা রয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ হিসাব অনুসারে কর শনাক্তকরণ নম্বরধারী ব্যক্তির সংখ্যা প্রায় ৭৪,২৫,০০০ হলেও মাত্র ২৬ লাখ করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়ে থাকেন। অপরদিকে ব্যবসায়ীদের রিটার্ন দাখিলের ক্ষেত্রে বর্তমানে ২৯টি বাধ্যবাধকতা রয়েছে। আয়কর প্রদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি রিটার্ন দাখিলের ক্ষেত্রে নানা জটিলতা ও এসব বাধ্যবাধকতা কমিয়ে ট্যাক্সের পরিধি বাড়াতে আয়কর আইন ২০২৩-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, খসড়া আইনে অনলাইনে আয়কর পরিশোধের বিধান রাখা হয়েছে। যারা ট্যাক্স কর্মকর্তা ছিলেন তাদের ডিসক্রিপশনের পাওয়ার যেটা ছিল সেটাকে সীমিত করা হয়েছে। রিটার্ন দাখিলের যে পদ্ধতি বা যেসব কাগজপত্র দরকার হবে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সেগুলোকে সহজতর করা হয়েছে। বিদ্যমান আইনে কেবলমাত্র উচ্চ কর কর্তন সম্পর্কিত ২৯টি রিটার্ন ও বিবরণী দাখিলে বাধ্যবাধকতা রয়েছে, সেটি ১২টি করা হয়েছে। এদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সরকারের কোনো ইনোভেশনকে সহযোগিতা করার জন্য এজেন্সি টু ইনোভেট এটুআই আইন ২০২২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে আগের এটুআই প্রকল্প একটি স্বায়ত্তশাসিত এজেন্সি হিসেবে কাজ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ইনোভেশনকে উৎসাহিত করবে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যেরকম সহযোগিতা দেওয়া দরকার তার দায়িত্বপ্রাপ্ত হিসেবে একটা প্রতিষ্ঠান হবে এজেন্সি টু ইনোভেট। তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, জনকল্যাণে প্রযুক্তির ব্যবহার বাড়ানো সহ আইসিটি খাতের কাজকে আরও জোরদার করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশের প্রায় $১০০ কোটি সম্পদ অনুসন্ধানে বিশেষ টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। চলতি মাসেই আরব আমিরাত সরকারের কাছে চাওয়া হবে সম্পদের মালিকদের নামের তালিকা ও তথ্য। অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা না থাকা এবং কেন্দ্রীয় ব্যাংকের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতিকেও দুষলেন দুদক আইনজীবী। অর্থনীতিবিদরা বলছেন, লাগাম টেনে না ধরলে অর্থনীতির জন্য অশনি সংকেত। মার্জিয়া মোমুর রিপোর্ট। দেশ থেকে বিদেশে টাকা পাচারের মিছিল যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরি ও দুবাই ভূমি বিভাগের তথ্য অনুযায়ী ২০২০ সালে এক বছরেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ৫০০ বাংলাদেশি তথ্য গোপন করে শত শত কোটি টাকা দিয়ে প্রায় ১,০০০টি স্থায়ী সম্পদের মালিক বনেছেন। পরবর্তী ২ বছরে যার পরিমাণ আরও বেশি। তথ্য গোপন করে বাংলাদেশ থেকে টাকা নিয়ে ৪৫৯ বাংলাদেশির প্রায় $১ বিলিয়ন সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুবাইয়ের ৭টি অভিজাত এলাকায় থাকা সম্পদ ও মালিকদের চিহ্নিত করতে চলতি মাসেই দুদকের বিশেষ টিম তথ্য চাইবে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে। এমনটাই জানালেন দুদক আইনজীবী। ৪৫৯ যে বাংলাদেশির সংযুক্ত আরব আমিরাতে তাদের বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে বিষয়গুলি দুদক তো অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। তাদের ডাটা কালেকশন হচ্ছে। দুবাইয়ের কর্তৃপক্ষের কাছে আমরা তথ্যপত্র চাপ দরকার আমাদের অ্যাম্বাসেডার ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নিব, কাউকে ছাড় দেওয়া হবে না। এত বিপুল পরিমাণ টাকা পাচারের জন্য কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকা এবং কেন্দ্রীয় ব্যাংকের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতিকে দায়ী করছেন দুদক আইনজীবী। প্রতিরোধের ব্যবস্থাটা আমাদের দেশে খুবই দুর্বল। বুঝতে হবে শর্টসের মধ্যে ভূত আছে। সেন্ট্রাল ব্যাংকে এই ধরনের সমস্যা আছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা একেবারে ডিরেক্টলি ইনভলভ হয়ে যাচ্ছে একেবারে দুর্নীতির সঙ্গে। অর্থনীতিবিদরা বলছেন, বিভিন্ন উপায়ে দেশ থেকে টাকা পাচার করেই এসব সম্পদের মালিক হয়েছেন সংশ্লিষ্টরা। এইভাবে অর্থ পাচার করাটা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা যদি করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যারা ইতিমধ্যে পাচারের প্রক্রিয়ার মধ্যে আছেন তারা হয়তো ভবিষ্যতে টাকাটা পাচার করবেন না। গত 15ই জানুয়ারি দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির শত কোটি টাকার সম্পদ অনুসন্ধান করতে দুদক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি ও এনবিআরকে নির্দেশ দেন হাইকোর্ট। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বাস চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। এদিকে নাদিয়াকে চাপা দেওয়ার বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সড়কে নাদিয়ার অকাল মৃত্যুকে হত্যা দাবি করে এর প্রতিবাদে রাজপথে সহপাঠীরা স্লোগানে সুষ্ঠু বিচার দাবি তাদের। নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিও জানান তারা। এদিকে নাদিয়াকে চাপা দিয়ে পালালেও সোমবার সকালে মিরপুরের প্রিয়াঙ্কা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ভিক্টর পরিবহনের ঘাতক চালক ও সহকারীকে। তাদের ঢাকা ছাড়ার পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ। ঘাতক বাসের যে হেল্পার চালক লিটন এবং হেল্পার আবুল খায়েরকে মিরপুরস্থ শাহালি থানাধীন প্রিয়াঙ্কা হাউজিং হতে গ্রেফতার করা হয়। তারা পালানোর চেষ্টা করেছিল এবং তারা আত্মগোপনে ছিল। জন্ম নিবন্ধনের সার্ভার হ্যাক করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ডের 500-র বেশি ভুয়া নাম নিবন্ধন করেছে হ্যাকাররা। রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট করাতে সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা সংশ্লিষ্টদের। হ্যাকারদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দেশজুড়ে যখন রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও ভুয়া এনআইডি নিয়ে আতঙ্কে নিবন্ধন কেন্দ্রগুলো, তখনই চট্টগ্রামে 550-র বেশি ভুয়া নাম নিবন্ধন করেছে হ্যাকাররা। গত 15 দিনে সিটি কর্পোরেশনের 5টি ওয়ার্ডের সার্ভার হ্যাক করে নিয়ন্ত্রণ নেয় সংঘবদ্ধ চক্রটি। গত রোববারই 11 নম্বর কাঠঠলি ওয়ার্ডের সার্ভার লগ ইন করেই কর্মকর্তারা দেখতে পান নতুন করেই একদিনেই সার্ভারে যোগ হয়েছে 341টি ভুয়া নাম। কম্পিউটার খুলেই হতবাক কর্মকর্তারা। এদের সম্পর্কে কিছুই জানেন না তারা। এর আগে 3 দফায় হয় আরও 87টি। যখন আমরা রেগুলার কাজ করার জন্য যাই, আমাদের নাম্বারের সিরিয়ালের সাথে হ্যাকারের নাম্বারের কোনো মিল নাই। 20-30টা অতিরিক্ত 14, 15, 16, 17, 18, 19, 20 এগুলো আমি অবগত নই। গত 6 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে 40, 38, 13 ও 32 নম্বর ওয়ার্ডে 123টি ভুয়া নাম নিবন্ধন করা হয়। অধিকাংশের ঠিকানা ছিল কক্সবাজারের উখিয়া ও চকরিয়া সহ নানা উপজেলার। হ্যাকের পর জন্ম নিবন্ধন সাময়িক বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। সার্ভার সমস্যা করতে যে হ্যাক করতেছে এই কারণে দিতে পারে নাই। পরবর্তী 2 দিন পরে আসতে বলতেছে নেওয়ার জন্য। আসলে বলবো সার্ভার ডিস্টার্ব করলে ওরা কাজ করতে পারে না, এটাই মূল সমস্যা আর কি ওদের। এদিকে মামলার পাশাপাশি বিষয়টি কেন্দ্রীয় সার্ভার কর্তৃপক্ষকে জানায় সিটি কর্পোরেশন। যাদের বরাবরে জন্ম নিবন্ধন ইস্যু হয়েছে এর বেনিফিশিয়ারিগুলো আমরা দেখছি। কাদের বরাবর এই ইস্যু হয়েছে তাদেরকে হয়তো আমরা জিজ্ঞাসাবাদ করে যদি আমরা বের করতে পারি এটা কীভাবে হয়েছে। ধারণা করা হচ্ছে দেশজুড়ে রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট তৈরির শক্তিশালী নেটওয়ার্ক এর সাথে জড়িত। এটা আসলে আমাদের জন্য একটা নতুন ক্রাইম। আমরা অবশ্যই এটা আমাদের সাইবার ইউনিট আছে, তারা কাজ করবে এবং তারা যদি মামলা করে ওইভাবে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব। 2019 সালে রোহিঙ্গাদের 50,000-এর বেশি এনআইডি জালিয়াতিতে জেলা নির্বাচন অফিসের 5 কর্মকর্তা সহ 10 জন জড়িত থাকার অভিযোগ ওঠে। আর 2021 সালে নগরীর পতেঙ্গা ও চকবাজারে 18টি ভুয়া নাম নিবন্ধন হয়, যার 12টি ছিল রোহিঙ্গাদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি হোক আর আওয়ামী লীগ, সরকারি সম্পত্তি দখলকারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকার নবাবগঞ্জে বিএনপি নেতার দখলে থাকা শতবর্ষী জজ বাড়ি উদ্ধার করে তিনি কথা বলেন। এর নাম দেওয়া হয়েছে ব্রজনিকেতন। বাড়িটি শিগগিরই বুঝিয়ে দেওয়া হবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে। আলিশান প্রাসাদ, শান বাঁধানো ঘাট, ফুলে ফুলে সাজানো উঠোন, দেয়ালে দেয়ালে পুরানো আমলের জমিদারদের আভিজাত্যের ছাপ। বাড়ির ভেতরে আবার রয়েছে ছোট্ট একটি কারাগারও। বাড়ির ভেতরেই একটা শেডে গোটা 10 হরিণ। অথচ এই বাড়িতে তাদের রাখার কোনো বৈধতাই ছিল না। বলছি জজ বাড়ির কথা, এখন থেকে যার নাম ব্রজনিকেতন। পূর্বে যে একটা আমল ছিল মানে হিন্দু সম্প্রদায়, খুব সম্ভবত ওইখান থেকেই মানে তারা দখলে। এটা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আশফাক এবং তার বিচারক ভাইয়ের দখলে থাকা এই বাড়িটি উদ্ধার করেছে সরকার। জানা গেল বৈধ কাগজপত্র ছাড়াই কিভাবে মামলার জালে বন্দি করে এই বাড়িটিকে বানানো হয়েছিল পর্যটন কেন্দ্র। প্রত্যেকটার মামলার কি অবস্থায় আছে আমরা দেখে এগুলি সবগুলি প্রত্যেকটা বাড়ি যেটা আছে আমি প্রত্যেকটাকে কিন্তু আবার সরকারের হাতে আমরা নিয়ে নিব। এ সময় সরকারি সম্পত্তি দখলে শুধু বিএনপি নয়, কোনো আওয়ামী লীগ নেতার নাম আসলেও তাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সরকারি জমিনটা কিন্তু আমাদের উদ্ধার করতে হবে, এটা সরকারের সিদ্ধান্ত। এখানে কিন্তু কাউকে কিন্তু ছাড় আমি দিব না।
ঢাকার দোহার ও নবাবগঞ্জে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান 2 উপজেলায় এমন আরও 6 থেকে 7টি বাড়ির খোঁজ পেয়েছে সরকার। পর্যায়ক্রমে উদ্ধারেও নেওয়া হবে উদ্যোগ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতার খবর। লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের অনুষ্ঠানে 10 জনকে গুলি করে হত্যার পর থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় অস্ত্রধারী নিজের গুলিতে মারা গেছেন। তার মৃতদেহ একটি কার্গো ভ্যানে পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এখনও হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার রাত 10:22 লস অ্যাঞ্জেলেস থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে মন্টেরি পার্ক শহরের স্টার ড্যান্স স্টুডিওতে বন্দুক হামলার ঘটনা ঘটে, যেখানে অন্তত 60,000 এশীয়র বসবাস। প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির ঘটনাস্থলে দুদিনব্যাপী চীনা চন্দ্রবর্ষ উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। উৎসব চলাকালীনই হঠাৎ বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন। The happening is last night about 10:30. People call me, say we have a street fair. They mass shooting. Many people die and killed. We have to let the investigation unfold. We'll get answers from law enforcement. The important thing now is that people come together. বন্দুকধারী নিজের গুলিতেই আহত অবস্থায় থাকার পর মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। তার নাম হু ক্যান ট্রান। এদিকে বন্দুক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বিবৃতি দিয়েছেন। বন্দুক হামলা বন্ধে এ পর্যন্ত সরকার তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। বন্ধ হচ্ছে না অব্যাহত বন্দুক হামলা। তবে সাধারণ জনগণের প্রশ্ন, এই হামলার শেষ কোথায়? লস্কর আল মামুন, সময় সংবাদ, মন্টেরি পার্ক, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচনে 150 আসনে হচ্ছে না ইভিএম এর ব্যবহার। আর্থিক সংকটে প্রকল্প স্থগিত। ইসির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ। ভোট ব্যবস্থা ধ্বংসের অভিযোগ বিএনপির। রমজানে নিত্য পণ্যের দামে চোখ রাঙানোর শঙ্কা। এলসি জটিলতায় 30% দর বাড়ার আভাস ট্যারিফ কমিশনের। আমদানিতে রিজার্ভ থেকে ডলার দিতে মন্ত্রণালয়ের চিঠি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।